নমস্কার, গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটি ভৌতিক কাহিনী শোনাব। তমাল বন্দ্যোপাধ্যায় লিখিত ভৌতিক কাহিনী রাজা লিয়ার। ভিড়ভাট্টা মোটেও ভালো লাগে না অমিতাভবাবুর। না হলে বিকেল জগিং করার জন্য ব্রিটিশ জামানায় তৈরি সরকারি কলেজের সামনে এই মাঠটার চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারত। তার বরং পছন্দ মেন বিল্ডিংয়ের ঠিক পেছনের নির্জন এলাকাটা। 8:30 ঝুড়িওয়ালার বটগাছ ছাড়াও বেশ কিছু পেল্লায় বিলিতি গাছের ঘন আওতায় ওখানকার আকাশটাকে যেন চাঁদোয়ার মতন ঢেকে রাখে পুরোপুরি। গরমকালে দুপুরবেলায় জায়গাটা তাই চিরকালই বড্ড লোভনীয় ছাত্রছাত্রীদের কাছে। বিকেল নামার পর থেকেই ছায়া ঘন হতে থাকে, আর 6টা নাগাদ তো দেখলে মনে হয় রীতিমতো অন্ধকার। রানিং শু আর শরীরচর্চার উপযোগী পোশাক পরে তিনি এই এলাকাতেই চক্কর দেন একা একাই। তীব্র গরমের দিনেও জায়গাটা বেশ ঠান্ডা, ঝিরঝিরে একটা হাওয়া বয় চারপাশ থেকে। 1846 সালে তৈরি হওয়া এই রাজ্য তথা সারা ভারতের অন্যতম পুরনো এই সরকারি কলেজের বিল্ডিংটি অতিকায় গণিত স্থাপত্যের। পেছন দিকের বিশাল বিশাল থামগুড়ির পাশ দিয়ে দৌড়ে যাওয়ার সময় একদা ইংরেজি সাহিত্যের ছাত্র অমিতাভবাবুর মাঝে মাঝেই মনে হয় তিনি যেন কোনো মধ্যযুগীয় প্রাসাদের দুনিয়ায় চলে গেছেন। ভিক্টোরিয়ান পথিক উপন্যাসের পটভূমিকার মতন গা ছমছমে দুনিয়ায়, তবুও তার ভালো লাগে। অফিস থেকে ফিরে বাড়ির টুকটাক কাজ টাজ সামলে এখানে আসতে মাঝে মাঝেই সন্ধে হয়ে যায়। জায়গাটা এই সময় একেবারে শুনশান, তবুও তার ভালো লাগে, আর ভয়ও লাগে না, কারণ এই জায়গাটা তার অনেক দিন আগে থেকেই চেনা। এই চত্বরে খানিকটা ওপরে প্রোটেস্ট্যান্ট মিশনারি সোসাইটি পরিচালিত সেন্ট জনস হাই স্কুল, যেহেতু তার বিদ্যালয় জীবনের বেশিরভাগটা কেটেছিল, তাই অনেক আগে থেকেই এই পুরনো তল্লাটটা তার হাতের তালুর মতন চেনা। স্কুল জীবনের বন্ধু বান্ধবের সঙ্গে এসে কতদিন যে সেখানে এসে খেলাধুলো করেছেন, বহু দুপুর সন্ধে এমনকি রাতেও আড্ডা চুকিয়েছেন, সেসব এখন স্মৃতি জলজল করে রয়েছে তার মনে। প্রকাণ্ড এই কলেজ বিল্ডিংটা দিনের বেলায় গম গম করে, কিন্তু রাত হলেই এই এলাকার লোকজনের মুখে মুখে ফেরা নানা গল্পগুজবের মধ্যে রেশ ধরে থাকে অদ্ভুত ভুতুড়ে। ছোটবেলা থেকে কিছু কথা কানে আসতো মাঝে মাঝেই। কলেজের পেছন দিকের লম্বা করিডোরের দিকে নাকি গলা থেকে পা পর্যন্ত লম্বা সাদা পাদ্রির পোশাক পরা কে যেন একজন পায়চারি করেন। তার মুখটা ঠিক বোঝা যায় না, কিন্তু জনশ্রুতি বলে উনি নাকি এই কলেজেরই একজন প্রাক্তন স্কটিশ প্রিন্সিপাল, নাম প্যাটারসন সাহেব। কলেজের সামনের বাগানে শ্বেত পাথরের স্মৃতিফলক অনুযায়ী তিনি মারা যান 1944 সাল নাগাদ। স্কুল লাইফে রাত করে কিছু ডানপিটের বন্ধুর সঙ্গে মিলে বেশ কয়েকবার সেই সাহেব বুথ দেখার চেষ্টা চালিয়েছেন অমিতাভবাবু, কিন্তু কিছুই দেখতে পাননি। ভূত বা অশরীরেরা নাকি অবিশ্বাসীদের চোখে ধরা দেন না কিছুতেই। এখন এই 40 ঊর্ধ্ব বয়সে সেই রোমাঞ্চ আর নেই, কিন্তু জায়গাটার মায়াবী আকর্ষণ কাটাতে পারেননি। যথারীতি সেদিনও তিনি রোজকারের মতন পাক মারছিলেন ইতস্তত ছাড়িয়ে যাওয়া গাছগুলোর ফাঁক দিয়ে, মোটামুটি একটা বৃত্তকার রানিং ট্র্যাক কল্পনা করে নিয়ে। কম করে 30 পাক না মারলে ঠিক ঘাম ঝরবে না। ঠিকঠাক ক্যালোরি বার্ন না করতে না পারলে দৌড়ে আর কী বা লাভ। শরীরের ফিটনেসটা জীবনের অন্যতম বড় সম্পদ মনে করেন তিনি। তার উপর বয়সের সঙ্গে সঙ্গে এসে পড়া মেয়েদের সঙ্গে লড়তে এই জগিং সেশনটার কোনো জুড়িই হয় না। পূর্ণ মনোযোগ দিয়ে একটানা দৌড়ানোর সময় অন্যদিকে খেয়াল করেন না। কানে পরে নেন হেডফোন, পকেটে ফোনের সাউন্ড প্লেয়ার থেকে উঠে আসে
পছন্দসই সমস্ত গান। ভরা আষাঢ় মাস, বিকেল থেকে আকাশটা ছাই রং মেখে সাজছিল। মাথার ওপরটা গাছপালার দিকে ঢাকা, তাই খেয়ালই করেননি আকাশটা ইতিমধ্যে থমথম করছে। ঘন কালো ইস্পাত রঙও ধারণ করেছে। ঘনিয়ে উঠছে বজ্রপাত আর মেঘ। গুম গুম শব্দ করে ফুঁসতে শুরু করেছে। কয়েক মুহূর্তের জন্য ঝটাপট লাগলো, পল্লবে পল্লবে উঠতে লাগলো ধুলো। শুকনো পাতা, ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে টের পেয়ে ছোটার গতি কমান অমিতাভবাবু। কান থেকে হেডফোনটা সরিয়ে দাঁড়ান একটা গাছের গায়ে হাত দিয়ে। সোদা গন্ধযুক্ত ভেজা হাওয়া তার নাকে মুখে শরীরে এসে লাগে। আর মিনিট কয়েকের মধ্যেই বৃষ্টি নামবে আঁচ করে সরু পিচ রাস্তাটার পাশের ঝাঁকড়া গাছটার দিকে এগোন দ্রুত। ওর গোড়াতেই রাখা একটা প্লাস্টিকের কিট ব্যাগে ফোল্ডিং ছাতা আছে জলের বোতল, তোয়ালে। গাছটার নিচে পৌঁছতে যতটা দেরি, আকাশ ভেঙে বৃষ্টি নামল। ছাতা খুলতে যাওয়া বৃথা। যে বেগে হাওয়া বইছে তাতে নিমেষে উল্টে গেল সেটার মাথাটাও। হাওয়ার যা দাপট, তাতে এগোনো চেষ্টা একেবারেই মূর্খামি। গাছের গায়ে পিঠ দিয়ে চোখ মুখ বুজে উটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভবাবু। শুরু থেকে যে হারে বৃষ্টি পড়তে শুরু করলো, তাতে মুষলধারা ছাড়া আর কী বা বলা যায়। কলেজের পেছনের বড় ভেপার ল্যাম্পটা দপদপ করতে করতে নিভে গেল। ঘুরঘুরটে কালো নিকট অন্ধকারে চাদরে ঢেকে গেল চারিদিক। প্রচণ্ড শব্দে কড়কড়ি একটা বাজ পড়ল। বাড়িতে ফোন করে স্ত্রী কন্যার খবর নিয়ে জানিয়ে দিলেন উনি নিরাপদেই আছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ যেভাবে বাড়তে লাগলো, তাতে বুঝে উঠতে পারা যাচ্ছে না যে ঠিক কটা নাগাদ বাড়ি ফেরা যাবে। এ তো মহাফাসাদে পড়া গেল। এতটা দুর্যোগে তেমন তো কোনো পূর্বাভাসই ছিল না বেরোনোর সময়। প্রকাণ্ড যে গাছটার নিচে ঠাঁই নিয়েছেন, তাতে মাথা ভেজার কথা না, তবু বৃষ্টির ছাঁট এতটাই তীব্র যে গেঞ্জি ট্রাউজার পর্যন্ত ভিজে একসা। মোবাইলটা কিট ব্যাগের মধ্যে পুরে নিয়ে আফসোস করতে থাকেন কেন বাইক আর রেনকোটটা নিয়ে এলেন না। এই ঘোর বর্ষাকালে ঝড় বৃষ্টির আশঙ্কা তো থেকেই যায় আকস্মিকভাবে। আবার কেঁপে উঠল আকাশ। দেখা গেল বিদ্যুতের দাঁত। ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠল চারিপাশ, আর আজ সব মিশকালো। কিন্তু ওইটুকু আলোর ঝলকানিতে তিনি অদূরে কাকে যেন একটা দেখতে পেলেন মনে হলো। মাথায় বড় একটা সাবেকি আমলের ছাতা, হাঁটুর নিচে অবধি বর্ষাতি ছড়ানো। ঈষৎ কোল কুঁজো করে একজন পুরুষ মনে হচ্ছে। সরু পিচের রাস্তা ধরে এগিয়ে আসছেন এই দিকেই। নড়ে চড়ে ওঠেন অমিতাভবাবু। পিচ রাস্তাটা যেহেতু গিয়েছে তার সামনে দিয়েই, তাই লোকটাকে নিশ্চিন্তভাবে তার সামনে দিয়ে যেতে হবে। ওয়াটারপ্রুফ ঘড়িতে চোখ বুলিয়ে নিলেন। মাত্র 7:30 বাজে। এমন কোনো বাত না যে, কিন্তু এইরকমভাবে আর হাড় কতক দাঁড়িয়ে থাকা যায় কতক্ষণ। ভাবতে ভাবতে উল্টে যাওয়া ছাতাটাকে খোলার চেষ্টা করছিলেন। আচমকা দেখলেন লোকটা এসে দাঁড়িয়েছেন তার সামনে। বিদ্যুতের রূপালি ঝলকানিতে আবছা বোঝা গেল অবয়বটা। হ্যাঁ, বেশ 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 কুঁজো উনি, আর বৃদ্ধও মনে হচ্ছে। লম্বা চওড়া চেহারা, আর বর্ষাতি তলা দিয়ে গড়াচ্ছে জল। ছাতার হ্যান্ডেল ধরা হাতটা কাঁপছে। ভরাট জলদ গম্ভীর গলায় লোকটা জিজ্ঞাসা করলেন, আটকে গেছেন মনে হচ্ছে? হ্যাঁ, বৃষ্টিটা আমার থামার জন্য অপেক্ষা করছিলাম। মনে হয় না ঘন্টা খানেকের মধ্যে কমবে। কি হলো, ছাতাটা খুলছে না? না, বেকায়দা হাওয়াতে উল্টে গেছে ছাতাটা। বাড়ি কোথায় আপনার? কাছে না অনেকটা দূরে? না, বেশ খানিকটা দূরেই, গভর্নমেন্ট হাউজিংয়ে। আমার বাড়ির সামনেই, কলেজ হোস্টেলের ঠিক পেছনেই।
আপনি আমার বাড়িতে একটু বসে বৃষ্টিটা থামা অবধি তারপর রওনা হতে পারেন। না না, কোনো সমস্যা নেই, এখানে এমনিতেই সেফই তো আছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, যেরকম ঝোড়ো হাওয়া, বলা যায় না, বাজটাজ পড়তে পারে, গাছের ডাল ভেঙেও পড়তে পারে। আই থিঙ্ক ইটস নট সেফ অ্যান্ড ওয়েজ টু স্ট্যান্ড হিয়ার ফর লং। লোকটা সামান্য কাশল। আবার এক বিদ্যুতের ঝলকার আলোয় অমিতাভবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার মুখটা আমার খুব চেনা লাগছে, আর গলার স্বরটাও খুব চেনা। আমারও। আপনার গলাটা, বিশেষ করে আপনি যে অ্যাকসেন্টে ইংলিশটা বললেন। আমি লুই প্রভাত সরকার। আর আপনি, ইফ আই এম নট মিস্টেকেন, অমিতাভ? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমি অমিতাভ। ও মাই গুডনেস, আপনি লুই স্যার? লং রেনকোটের জন্য আপনাকে একদম বুঝতে পারিনি। কেমন আছেন স্যার? এই ঝড় বাদলায় বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এইভাবে এতদিন পরে আপনার সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি। আমি একরকম। হাউএভার, চলো না আমার বাড়িতে, খানিকক্ষণ বসে আসবে। তুমি তো একেবারে ভিজে গেছো দেখছি। চলো, 1 মিনিটও আর দাঁড়িয়ে থেকো না। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে জ্বর জ্বালা একটা বাঁধিয়ে বসবে দেখছি। এসো এসো, আমার ছাতার মধ্যে চলে এসো তো। কথা না বাড়িয়ে ছাতার তলায় মাথাটা ঢুকিয়ে আনেন অমিতাভ গুপ্ত। লোকটা পা চালাতে থাকে দ্রুত। ওর সঙ্গে পা মেলাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। লুই প্রভাতবাবুর বাড়িটা হলো বয়েজ হোস্টেলের ঠিক পেছনেই। একসময় স্থানীয় ডন বস্কো স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন তিনি। ওর কাছ থেকে হায়ার সেকেন্ডারির সময় থেকে শুরু করে অনার্সের সেকেন্ড ইয়ার অবধি প্রাইভেট ইংরেজি পড়াতেন অমিতাভবাবু। অসাধারণ পড়াতেন, অগাধ পাণ্ডিত্য, কিন্তু সিলেবাসে পড়াশোনায় একেবারেই মন দিতেন না। ওর প্যাশন ছিল থিয়েটার, শেক্সপিয়ার থিয়েটার। নিজের শেক্সপিয়ার মাস্টারপিসগুলো অনুবাদ করতে থাকতেন বাংলায়, নিজেই ডিরেকশন দিতেন, অভিনয় করতেন। গাটের কড়ি খরচা করে খুলেছিলেন ফিনিক্স বলে একটা অ্যামেচার নাট্যদল। একটু ভালো ছাত্র পেলেই উনি প্রাণপণ চেষ্টায় তাকে নিজের থিয়েটারে ঢোকানোর চেষ্টায় মেতে উঠতেন। পরীক্ষার উপযোগী কায়দায় টেক্সট পড়ানো, নোট লিখে দেওয়া, সাজেশন দেওয়া, এসব একেবারেই ধাতে ছিল না তার। সেই নিয়ে ওনার একটা বদনামও তৈরি হয়ে গিয়েছিল। ওর ব্যাচে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, কিন্তু অমিতাভবাবুর মতন 3-4 জন টিকে গিয়েছিল তবুও। ওর নাটকগুলো মঞ্চায়নের কাজে ওরা যাকে বলে জান লড়িয়ে দিয়েছিল সাধ্য মতন। লুইবাবুর অ্যাজমা ছিল পুরোদমে। ওদের সেকেন্ড ইয়ারের পড়ানোর মাঝে মাঝে সময় স্যার ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্যই ওর 2 মেয়ে ওকে নিয়ে যায় কলকাতায়। তারপর থেকে এই আজকের মধ্যে আর কখনো দেখা হয়নি। অনার্সটা কমপ্লিট করেছিলে তো? এমএ? হ্যাঁ স্যার, অনার্সটা পাশ করেছিলাম, কিন্তু এমএটা শেষ করতে পারিনি। বাড়ির আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না, জানতেনই তো। তাই এমএ ফার্স্ট ইয়ারে পড়াকালীন মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষায় বসে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসেবে জয়েন করি বহরমপুরের দিকে। তারপরে প্রমোশন পেয়ে এখন গেজেটেড ব্যাংক পেয়েছি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে জয়েন করেছি এই ডিস্ট্রিক্ট অফিসে। সে ভালো করেছো, কিন্তু এমএটা করলে না কেন? শেক্সপিয়ারের অন্তত 20টা নাটক খুঁটিয়ে না পড়লে আমি মনে করি এই জীবনটাই বৃথা। কি ভালো ইংরেজি লিখতে তুমি! লিটারেচার পড়ার ফুললি এবিলিটিস অ্যান্ড ওয়ার্দি স্টুডেন্ট ছিলে। ইস, কি ভালো টিচার হতে পারতে! তোমার মতন শিক্ষক পেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হতে পারত। আমার এখনও মনে আছে আমার অনুবাদের কিং লিয়ারের
তুমি কি সুন্দর কেন্টের রোলটা প্লে করেছিলে। উইন্সের পাশ থেকে কি ভালো প্রম্পট করেছিলে। টিকিট বেচার জন্য কি অকথ্য পরিশ্রম করতে বাড়ির নজর এড়িয়ে। তোমার মতন ছাত্রদের একসময় পড়িয়েছি, এ আমার অসীম সৌভাগ্য। হ্যাঁ, লজ্জা দেবেন না স্যার, আপনার মতন একজন মানুষকে টিচার হিসেবে পেয়েছিলাম, সৌভাগ্যটা একেবারেই আমাদের। ওই জন্যই তো তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। অভিমানী সুরে কথা বললেন লোকটা। কথা বলতে বলতে ওরা দুজন একটা পুরো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্লাস্টার হোটে ইট বার করে আসা লতা আগাছার ভরা একটা অন্ধকার বাড়ি। বাড়িটা অমিতাভবাবুর চেনা, কিন্তু এ কী দশা। বাড়ির সিঁড়ি দিয়ে খানিকটা উঠে বললেন, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? উঠে এসো, এ বাড়ি তো তোমার অচেনা না? হ্যাঁ স্যার, কিন্তু বাড়িটার একই অবস্থা। সিঁড়ির প্রথম ধাপে উঠতে গিয়ে মাকড়সার জালে জড়িয়ে গেল মুখে। হাত দিয়ে কোনো রকমে সেটাকে ছাড়িয়ে আরও দুধাপ উঠে থমকে দাঁড়ালেন। পাঁশুতে একটা গন্ধ আসছে নাকে। ধাপগুলো ঠিক বুঝতে পারছি না, অনেক দিন পরে এলাম তো। স্যার, আলোটা একটু জ্বালুন না। আলো নেই, অনেক দিন বিল মেটানো হয়নি। পাওয়ার হাউস থেকে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছে। একা থাকি, অসুবিধে হয় না। আন্দাজ মতো পা ফেলে উঠে এসো। সোজা উঠে বারান্দায় চলে এসো। কোনো রকমে হাতড়াতে হাতড়াতে ওপরে উঠে আসেন অমিতাভবাবুর। হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়েছিলেন চৌকাঠ ডিঙোতে গিয়ে। স্যার, স্যার আপনি কোথায়? এই তো চৌকিটার ওপর বসে আছি, তুমি আমায় ওই লোহার চেয়ারটায় বসো। চেয়ারটার পুরো ধুলো আর শুকনো পাতার ওপর বসে পড়েন অমিতাভ। লুই স্যার উচ্ছ্বসিত হয়ে বলেন, তোমাকেও পেয়ে গেলাম, যেমন করে পেয়েছিলাম তোমাদের বন্ধুদের বেশিরভাগ জনকে। সেলিম, জনসন, প্রবুদ্ধ, মিহির, কৃষ্ণজিৎ। অতনুকে অনেক খুঁজেছি, পাইনি। ও কোথায় আছে জানো? শুনেছি তো ব্যাঙ্গালোরে। তাহলে ওকে আর পাওয়া যাবে না। দরকার নেই, তোমাকে দিয়েই হবে। ভাবছি দলটাকে আবার নতুন করে তৈরি করব। এখন তো সেই আর আগের মতন দিন নেই। কত ফেস্টিলিজ বেড়েছে, দারুণ সাউন্ড, লাইট, টেকনোলজি, প্রপস। হলটাও তো হলটাও তো পাওয়া যাবে মনে হচ্ছে। ফিনিক্স আবার উঠবে, আবার নতুন করে টাউন কাঁপাবে। ভাবছি এবার নতুন একটা করব, কিং লায়ার। কি, তোমাদের পার্টগুলো মোটামুটি তৈরিই ছিল, একটু ঝালিয়ে নিলেই হবে। মানে দৌড়বে, মনে নেই? আগের মতো তোমার মতন সময় নেই জানি, তবুও দিতে হবে। সপ্তাহে একদিন করে অন্তত দিতেই হবে। আমি জানি, আমি জানি স্যার বললে তুমি তুমি কিছুতেই ফেলতে পারবে না, কি তাই তো? না মানে ইয়ে স্যার। ঢোক গিলে নিলেন অমিতাভবাবু। বাইরের বৃষ্টির বেগ বেড়েছে, বই কমেনি। প্রবল হাওয়ার ঝাপটা এসে লাগছে বাড়িটার গায়ে। বারান্দায় দাঁড়িয়ে এখন রীতিমতো শীত করছে। লুই প্রভাত সরকার বলে উঠলেন, কি দারুণ আবহাওয়া! আহা, কিং লিয়ারের স্টর্ম সিনটা অভিনয় করার একেবারে আদর্শ পরিবেশ। কি বলো, মনে আছে? মনে আছে ওই ভয়ানক ঝড়ের মধ্যে উন্মাদনায় রাজা লিয়ার, গরিয়েল আর রেগান, আর তার বড় আর মেজ দুই মেয়ের প্রতারণার রাজ্যহারা সর্বশান্ত অসহায় রাজা লিয়ার? শুনে চমকে উঠলেন অমিতাভ গুপ্ত। বলে কি লোকটা? এই ভয়ানক দুর্যোগের রাতে ঝড় বৃষ্টির দাপটে জেরবার এর মধ্যে একটা ভুতুড়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বলে কি না, কি দারুণ ওয়েদার! মাথা টাথা ঠিক আছে তো? বজ্রপাতের মতন চিৎকার করে লুই স্যার, স্ট্যান্ড আপ অমিতাভ। রাজা লিয়ারের সেই অদৃশ্য
অভিনয়ের করার জন্য এমন উপযুক্ত ওয়েদার আর পাওয়া যাবে না। মিস করতে চাই না। আমার করা অনুবাদ তোমার কিছু মনে আছে? আমি লিয়ারের পাঠটা করছি। তুমি ফুল ভাঁড়ের পাঠটা বলো বলো বলো। আমার মনে নেই স্যার, সেই কবেকার কথা। তাহলে আমি শিখেছি, আমিই বলছি, তুমি শোনো। এই বয়সে সেই ক্ষমতা আর নেই, তবুও কেমন হচ্ছে দেখো তো। রেনকোটটা খুলে ফেললো লোকটা। বিদ্যুতের ঝলকানি থেকে যেটুকু দেখা গেল, সাদু একটা ফতুয়া আর ঠোঁটো পাজামা পরা অতি শীর্ণ এক বৃদ্ধ। গালে বুক অবধি লম্বা দাড়ি আর মাথায় ধপধপে ঘাড় ছড়ানো চুলগুলো উঠছে হাওয়ার অনুকূলে। কোটরাগত চোখ দুটো বেরোবে কি ঠিকরে বেরিয়ে আসছে, তবু বুকের ভেতরটা ধক করে উঠল অমিতাভবাবুর। দু হাত আকাশের দিকে ছুড়ে দিলেন লুই স্যার। ঘর ঘরে শ্লেষা জড়ানো গলায় চিৎকার করে বললেন, বও বও হে প্রচণ্ড ঝড়, আকাশের গালের চামড়া ফাটিয়ে তীব্রতম বেগে বও। বিদ্যুৎ গজরাক, কাল বৃষ্টি নামুক, মহাপ্লাবন আসুক, এমন উচ্ছ্বাসেও বও যাতে গির্জার চূড়া ডুবে যায় হাওয়া মোরগের ডানা। আকাশে আগুন জ্বলুক, ছিটকে আসা সেই আগুনে চৌচির হয়ে যাক পাথর কঠিন ওক গাছের কাণ্ড। লাফিয়ে লাফিয়ে উঠছে লোকটা আর গলা ফাটানো চিৎকারে কেঁপে উঠছে। এইভাবে করতে করতে হঠাৎ মাটিতে আছড়ে পড়লেন লুই স্যার। লম্বা দেহটাকে ধনুকের মতন বেঁকিয়ে এমনভাবে মেঝেতে পড়লেন, জোর একটা শব্দ হলো। কি হলো স্যার, লাগেনি তো? আরে লাগবে কেন, ইটস অল অ্যাক্টিং। কেমন হয়েছে? দারুণ স্যার। না না, কিচ্ছু হয়নি, তোমরা জানো না, কিচ্ছু হয়নি। ঝাঁকি মেরে উঠল শরীরটা। তারপর এক ঝটকায় উঠে ভাঙা দরজার দিকে ভেতরে ছুটতে চলে গেল। স্যার স্যার, কোথায় গেলেন স্যার? চিৎকার করে উঠলেন অমিতাভ গুপ্ত। কিন্তু কোথায় কে? বিন্দু মাত্র সারাটি পাওয়া যাচ্ছে না। ভাঙা দরজার বুকে গিয়ে চিৎকার করে উঠলেন তিনি, স্যার স্যার স্যার, আপনি কোথায় কোথায় চলে গেলেন? ঘরটার ভেতরে চাপ চাপ অন্ধকার। কিট ব্যাগ থেকে মোবাইল টর্চ বার করে তাক করলেন। সারা ঘরের অন্ধকার, আনাচে কানাচে, পুরো ঘরটা ফাঁকা, কেউ কোথাও নেই। বাইরে বেরোনোর কোনো রাস্তাও নেই। কড়ি বর্গা থেকে ঝুলছে কিছু বাদুর, ইঁদুর ছুঁচোর বিষ্ঠার গন্ধের ঘরময়। কী করে সম্ভব? জলজ্যান্ত একটা লোক কী করে হাওয়া হয়ে গেল? পাশের ঘরটা বাইরে থেকে তালাবন্ধ। দোতলায় আর এমন কোনো জায়গা নেই যেখানে কোনো মানুষ ঢুকে থাকতে পারে। তাহলে উনি কোথায় গেলেন? স্যার স্যার, অমিতাভবাবু আর্তনাদের মতন চিৎকার করলেন। আবার কিন্তু এ কি ভয়ানক নৈশব্দ! জলে ভেজা হাওয়া উন্মাদের মতন ছুটে আসলো বুকের মধ্যে, যেন হাওয়া নয়, আকাশের বুকে ধাক্কা খেয়ে আসা রাজা লিয়ারের হাহাকার। বুকের রক্তে চুমুক মারল ভয়, শীর্ষে দিয়ে উঠল প্রতিটা স্নায়ু। গলা শুকিয়ে কাঠ, পাঁজরে হাতুড়ি পিড়ছে হৃৎপিণ্ড, ভেতরে ঠেলে উঠে হাড় ভীম করা একটা ভয়াবহ ধাক্কা। কিট ব্যাগ ফ্যাগ সব ফেলে মোবাইলের আলোতে বাইরের পথটা ঠাকুর করে দিলেন রুদ্ধশ্বাসে। দৌড়তে লাগলেন প্রাণপণে। বৃষ্টি পড়ছে, তবু হাওয়ার বেগ অনেক কম। জীবনে কখনো এর থেকে জোরে ছোটেননি তিনি। সারা রাত বিছানায় ছটফট করতে থাকেন অমিতাভবাবু। ঘটনার কোনো ব্যাখ্যাই খুঁজে পান না আকাশ পাতাল। লুইবাবুর বাড়ির সামনেটায় গিয়ে দাঁড়ান পরের দিন। দিনের আলোয় স্পষ্ট, একেবারেই পরিত্যক্ত একটা বাড়ি। বাসযোগ্যতার চিহ্ন মাত্রটুকু নেই। উনি হাঁ করে তাকিয়ে আছেন। তাই দেখে এক পথচারী ভদ্রলোক জিজ্ঞাসা করেন, কি দাদা, কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই বাড়িটায় আমারই একজন মাস্টারমশাই থাকতেন, ওনার কিছু খবর দিতে পারবেন কিছু? ও, লুই স্যার কথা বলছেন? উনি তো বছর 5 হলো মারা গিয়েছেন। শেষ দিকে উন্মাদ হয়ে গিয়েছিলেন, এই বাড়িতে একাই থাকতেন, এই বাড়িতেই মরে গিয়েছিলেন। শেষে এই পাড়ার আমরা কজন বডি উদ্ধার করে সার্চ সোসাইটির হাতে তুলে দিই। সে কি বলছেন? ফ্যাকাশে চোখে তাকিয়ে থাকে অমিতাভবাবু।
আপনি আমাকে অনেক বছর পরে এলেন মনে হচ্ছে এই তল্লাটে। না মানে আমার সঙ্গে শেষ ওনার যখন দেখা হয় তখন উনি গুরুতর অসুস্থ ছিলেন, আর ওনার মেয়ে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায়। হ্যাঁ, উনি চিকিৎসার জন্য সুস্থ হয়ে পড়েছিলেন, দুই মেয়ের বাড়ি ভাগাভাগি করেও থাকতেন। যতদূর শুনেছি ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি নাকি কাউকে না কিছু বলেই এই বাড়িতেই পালিয়ে আসেন। তখন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। আর মেয়েরা ওকে খোঁজ করতে এখানে আসলে ওকে জোর করে বাড়িতে ওদের নামে লিখিয়ে দেওয়া চাপ দিতে থাকে। উনি রাজি না হওয়ায় ওকে এই রকম দুরবস্থার মধ্যে ফেলে দিয়ে যায়। সে কি? আঁতকে ওঠে অমিতাভবাবু। ওর চলে যাওয়ার পর মেয়েরা বেশ কয়েকবার এখানে এসেছিল, বাড়িটা বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেননি। কেন? কারণ বাড়িটা নাকি ভুতুড়ে, তাই কেউ এখানে কিনতে পারে না। এখানকার লোকেরা বলে রাতের দিকে এই গলিটার দিকে যাওয়া মানেই নাকি দোতলায় বারান্দায় স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সত্যি মিথ্যা জানি না, কিন্তু এদিকে আমরাও পড়েছি মহাবিপদে। এরকম একটা পুরো পাড়ার মধ্যে থাকাটাও তো ভালো না। ও দাদা, ও দাদা, পেছন থেকে ডাকেন ভদ্রলোক। এই বাইকটা তো আপনার, ফেলে যাচ্ছেন তো? ও হ্যাঁ। সব কিছু শুনে মাথাটা ঠিক কাজ করছে না। দৌড়ে এসে বাইক স্টার্ট করেন অমিতাভ গুপ্ত। প্রচণ্ড জোরে ছোটাতে থাকেন গাড়ি। উনি এই বলেন না সপ্তাহে অন্তত একবার ওর সঙ্গে রিহার্সাল বসতেই হবে। গল্পটি সমাপ্ত। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা একটি লাইক দিয়ে আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।